আসসালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো, আমরা ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে যারা কোয়ালিটি ডাটা নিয়ে আমরা কাজ করব, বিশেষ করে লিকার স্কেলের উপর ভিত্তি করে যে সমস্ত, অর্থাৎ পারসেপশন বেসড ডাটা নিয়ে যারা আমরা কাজ করব, তারা ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিভাবে করব, এবং ডাটা অ্যানালাইসিসের মধ্যে যারা এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করবেন, এখান থেকে তারা কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালাইসিস করবেন এমওস সফটওয়্যারের মাধ্যমে, এবং এখান থেকে তারপরে আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করব। তো ইএফএ করার পরে, অর্থাৎ এক্সপ্লোরেটিভ ফ্যাক্টর অ্যানালাইসিস এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে করার পরে, এখান থেকে কিভাবে আমরা এমওস সফটওয়্যার ব্যবহার করে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং বা কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য যে আমাদের ডাটা ইএফএটাকে যে কিভাবে আমরা সিএফএ তে কনভার্ট করব, বা ডাটার প্যাটার্ন অর্থাৎ আমি একটা মডেল বিল্ড আপ করবো, কিভাবে করব সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আশা করা যায় আপনাদের এই ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে, এবং আপনারা যদি ভালো ফিল করেন, সেটাই আমার সার্থকতা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল জায়গার মধ্যে। চলেন আমরা ইএফএ তে চলে যাই। হ্যাঁ, এইটা আমরা দেখতে পারতেছি যে এটা একটা প্যাটার্ন ম্যাট্রিক্স, যেটা আপনারা দেখতে পাইতেছেন। এই প্যাটার্ন ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে ইয়েতে কনভার্ট করব। হ্যাঁ, এই প্যাটার্ন ম্যাট্রিক্সের মধ্যে 0.6 এর নিচে কোনো ফ্যাক্টর লোডিং যেন না থাকে, সেই জিনিসটাকে একটু কনফার্ম করবো। যেহেতু 0.6 এর নিচে এটা আছে, MP5, এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। এই ফ্যাক্টরটাকে আমরা বাদ দিব, এটা ঝামেলা তৈরি করবে। ওকে, এখন দেখেন এই অবস্থায় আছে। এইটাও MP4 বাদ পড়বে। এটা একটা ডিফারেন্ট লেকচার। হ্যাঁ, এটা একটু পরে এই নিয়ে আমরা কথা বলবো, হয়তো অন্য কোনো ভিডিওতে আমরা কথা বলবো। আমাদের মূল কথা হলো, আজকে আমরা যে জিনিসটা দেখাবো, বা আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, সেটা হলো এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস থেকে আমরা কিভাবে এমওস এর মাধ্যমে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব, দেন এখান থেকে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং তৈরি করব। এর সাথে রিলেটেড যে সমস্ত রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি, তারপরে কনভার্জেন্ট ভ্যালিডিটি, তারপরে ইন্টার্ন কনসিস্টেন্সি, এগুলো মেজার করব কিভাবে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই প্যাটার্ন ম্যাট্রিক্স থেকে আমরা একটা ইয়ে তৈরি করব। হুম এই অ্যামোসের মাধ্যমে আমরা একটা এই প্যাটার্ন ম্যাট্রিক্স অর্থাৎ মডেলটা বিল্ড করব। এক্ষেত্রে যে সমস্ত যে সমস্ত রিসার্চাররা, হ্যাঁ, যে সমস্ত রিসার্চাররা নতুন এই কাজ করতেছেন, তারা যদি প্যাটার্ন ম্যাট্রিক্স তৈরি করতে চান, তারা ম্যানুয়ালি তৈরি করতে পারবেন, অথবা অথবা আপনারা যারা 24 ভার্সন অথবা তার হায়ার ভার্সন ব্যবহার করতেছেন এমন সফটওয়্যারে, তারা আপনারা ওই 24 ভার্সনের ক্ষেত্রে সরাসরি আপনি প্যাটার্ন ম্যাট্রিক্স অঙ্ক করতে পারবেন। অথবা আপনারা যারা 23 নিচে যারা করতেছেন, নিচে সফটওয়্যার ব্যবহার করতেছেন ভার্সন 23 এর নিচে, তারা প্যাটার্ন ম্যাট্রিক্স তৈরি করার ক্ষেত্রে তারা ম্যানুয়ালি করে নেবেন। আর ম্যানুয়ালটা এখন আমি দেখাবো, দেন এটা দেখাবো। এখন আসেন, আমাদের মূল কথা হলো, ছোট করে নিই, একসাথে সবগুলো একসাথে দেখাবো। এটা একটু ছোট করে নিই। ওকে, এখন দেখেন এই যে এই কম্প, এইটার মধ্যে কম্পেনসেশনের, ধরেন আমি ভেরিয়েবল এই ফ্যাক্টরটা ধরে নিলাম কম্পেনসেশন, এরা জব স্যাটিসফ্যাকশন। হ্যাঁ,
জব স্যাটিসফ্যাকশন, তারপরে অর্গানাইজেশন কমিটমেন্ট, এক্সটার্নাল মোটিভেশন, মার্কেটিং পারফরমেন্স। হ্যাঁ, এটা বলে এই জিনিসটাকে আমরা কিভাবে অঙ্কন করব। সেক্ষেত্রে আমরা যারা 23 নিচে ভার্সন ব্যবহার করতেন তাদের জন্য বলছি, তারা এইখানে আমরা ক্লিক করব। এই ভার্সন এই এটা লেটেন্ট ফ্যাক্টর বা লেটেন্ট ভেরিয়েবলকে কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা আসছে। এখন আমরা কি করব, জাস্ট রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করে একটু টান দিব যাতে করে একটু বড় হয়। ওকে, ছেড়ে দিব। এখন এখন এখানে জাস্ট মাঝখানে কার্সর নিয়ে মাঝখানে একটা করে ফ্যাক্টর বানাবো। এখানে আমাদের কয়টা আইটেম আছে? 4টা আইটেম। প্রথমটার ক্ষেত্রে 4টা আইটেম, পরেরটা ক্ষেত্রে 4টা, পরেরটার ক্ষেত্রে 4টা, এরপরটা থেকে 4টা, এরপর 3টা। ওকে, এই 4টা। এরপর আবার দিব এভাবে 4টা, 4টা, কটা ফ্যাক্টর? 5টা। আরেকটা হলো আমাদের 3টা। সরি, ওকে। এইটুকু হয়ে যাওয়ার পরে আমি একটু আবার সুন্দর করে দেখাচ্ছি। এটুকু যদি হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হলো এগুলোকে রোটেট করে নিব। রোটেট করার জন্য এই এরো চিহ্নটার মধ্যে রোটেট দ্য ইন্ডিকেটরস অফ এ লেটেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করব। এগুলোকে রোটেট করে নিব। জাস্ট মাঝখানে এনে জাস্ট প্রেস করলে হবে। ওকে, রোটেট করে নিলাম। ওকে, এখন এটাকে সরানোর জন্য যদি আমি এটাতে ক্লিক করি, এই যে মুভ অবজেক্ট, এখানে ক্লিক করি, তাহলে শুধুমাত্র একটা সিঙ্গেল সরবে। আর যদি এটার সাথে পুরো জিনিসটা যদি একসাথে সরাইতে চাই, তাহলে এটার সাথে আমাদের এইটা হলো প্রিজার্ভ সিমেট্রিক, এখানে ক্লিক করে নেব। এই দুইটা অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা একসাথে আমি সরাইতে পারবো। এগুলোকে আমরা ছোট বড় করতে পারবো, ছোট বড় করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এটাকে ছোট বড় করা যাবে। ওকে, এখন কি করতে হবে? এখন আমাদের ডাটা ইনপুট দিতে হবে। ডাটা ইনপুট দেওয়ার পর বাকি কাজ শুরু করব। এখানে আমরা সিলেক্ট ডাটা ফাইল, এখানে ক্লিক করব। এখন কোথায় বলতেছে ডাটা কোথায় আছে বিল করতে হবে? ফাইল নেম, ফাইল নেমে ক্লিক করব। ওকে, ফাইল নেমের পরে আমি ডাটাটাকে ডেস্কটপের মধ্যে রাখছি। দেখি ডাটাটা আমার কাছে আছে। হুম, এটা কোন ডাটাটা ব্যবহার করছি? জাস্টিফাইড ডাটা এমপি, জাস্টিফাইড ডাটা এমপি। এখানে ক্লিক করব, জাস্ট ডাটা সিলেক্ট করব, ওপেন করে দিব, ওকেতে দিয়ে দিব। ওকেতে দিলে এখানে দেখতেছি ডাটাগুলো, কতগুলো ডাটা আসছে, সব ডাটা ফাইল এখান থেকে চলে আসছে। এখন আমাদের যেটা প্রথম যেটা কাজ হবে সেটা হলো কি, প্রথম প্যাটার্ন ম্যাট্রিক্স এর মধ্যে কি ছিল? কম্পেনসেশন। ওকে, আচ্ছা আমরা প্রথমে কম্পেনসেশনটাই দিই। ওকে, এখানে এনে জাস্ট এখান থেকে ক্লিক করে রাইট লেফট বাটন ক্লিক করে এনে জাস্ট এখানে ছেড়ে দেব। যখন রেড কালারের চিহ্ন আড্ডা আসবে তখন বুঝতে হবে আমাদের ভেরিয়েবলটা, অর্থাৎ এই যে একটা ফ্যাক্টর, কম্পেনসেশন ফ্যাক্টরের যে প্রথম ভেরিয়েবলটা এখানে এসে বসিয়ে দেব। এরপরেরটা আবার ধরে এনে এখানে ছেড়ে দিব, এরপরটা এখানে ধরে এনে এখানে ছেড়ে দিব, এখানে ছেড়ে দেব। এরপরে আমাদের পরের ভেরিয়েবলটা জব স্যাটিসফ্যাকশন, আগে পরে হইলেও সমস্যা নেই, একই জায়গায় যেন দুইটা ভেরিয়েবল না পড়ে। অর্গানাইজেশন কমিটমেন্ট, ওকে, ওকে, এক্সটার্নাল মোটিভেশন,
আশা করি আস্তে আস্তে করতেছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। পরেরটা হলো এমপি, একটু দেখে নিতে হবে কোন কোন ভেরিয়েবল গুলো টান দিব। এমপির ক্ষেত্রে 1 2 3, এমপির ক্ষেত্রে 1 2 3 2, বাকিগুলোর মধ্যে লো লোডিং, সুতরাং এগুলো বাদ পড়ে যাবে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব একটু রিসাইজ করে নিব। রিসাইজ প্লাগইনে গিয়ে আমরা রিসাইজ দিব, রিসাইজ অবজেক্ট। এখন সুন্দর হয়ে গেল। এখন ইচ্ছা করলে আপনারা একটু এই ভেরিয়েবলটাকে একটু, অর্থাৎ ফ্যাক্টরটাকে একটু একটু আগে বাড়াই দিতে পারেন। ওকে, এই জিনিসটা ইচ্ছা করলে আপনারা আগে থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে যদি টান দেন, এখানে যদি টান দেন, তাহলে একসাথে সবগুলা আগে পরে হবে। একসাথে সবগুলো কি হবে? আগে পরে। আর একসাথে সবগুলো সিলেক্ট হবে, একসাথে সবগুলা নাড়াচাড়া হবে। ওকে, এখন যে জিনিসটা করলো, ডিসিলেক্ট করে দিতে হবে। ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে কি লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। দেন এখানে আমরা লিখলাম হলো শুধু কম, কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। এরপরে এখান থেকে এলো জব স্যাটিসফ্যাকশন, আমি শর্ট ফর্ম লিখতেছি। যদি আপনারা লিখতে চান পুরোটাই লিখতে পারবেন, কিন্তু কখনোই কখনোই শর্ট ফর্ম, কখনো স্পেস দেওয়া যাবে না। এক্সটার্নাল মোটিভেশন, আর এটা হলো এমপি। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো কি, ওকে, এখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোভেরিয়েন্স লাগিয়ে নিতে হবে। হুম, লাগানোর জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেগুলোর ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম, দেন প্লাগইনে যাব, প্রথমে সিলেক্ট করব, দেন প্লাগইনে গিয়ে ড্র কোভেরিয়েন্স এখানে ক্লিক করব। ড্র কোভেরিয়েন্স দেওয়ার সাথে সাথে দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লেগে গেছে। আমি ডিসিলেক্ট করে দিব। আপনারা যদি ইচ্ছা করেন এগুলোকে একসাথে সিলেক্ট করে দিতে পারেন, নিয়ে একসাথে জিনিসগুলোকে একটু সরিয়ে ভেতরে নিয়ে আসতে হবে, পারা যাবে আর কি। ওকে, সিলেক্ট করে দিলাম। এখন রয়ে গেল কি আনঅবজার্ভ ভেরিয়েবল, ওই যে এরর টার্ম। এসিএম এর সৌন্দর্য হলো এটাকে, ওইটাই যে রিগ্রেশনের মধ্যে একটা রিগ্রেশন লাইনের জন্য একটা এরর থাকে, যদিও অনেকগুলো ভেরিয়েবল থাকে, কিন্তু এখানে প্রত্যেকটা ভেরিয়েবল একটা ফ্যাক্টর গঠিত হয়েছে এই চারটা ভেরিয়েবল দিয়ে। এই চারটা ভেরিয়েবল প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এরর টার্ম আছে। আচ্ছা, এই এরর টার্মটাকে ইয়ে করে দিতে, মেনশন করে দিতে হবে। প্লাগইনে যাইতে হবে, গিয়ে নিউ নেম অবজার্ভ ভেরিয়েবল এখানে ক্লিক করতে হবে। করার পরে সাথে সাথে প্রত্যেকটা এরর টার্মে প্রত্যেকটা আলাদা আলাদা নাম চলে আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা কি আসছে, নাম চলে আসছে। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো আমি এটাকে আমরা একটু সেভ করে রাখবো, একটু সেভ করে রাখি। এটা হলো আমরা লিখি টেম্পোরারি আন্ডারস্কোর টিআর ট্রেনিং, এটা দিয়ে দিলাম। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো এটা আমাদের সেভ হয়ে গেল। এখন আচ্ছা, ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা আমাদের কি অ্যানালাইসিস প্রপার্টিতে যেতে হবে এবং কি অ্যানালাইসিস করব সেই জিনিসটা এনশিওর করতে হবে। অ্যানালাইসিস প্রপার্টিতে যাব, তারপরে আউটপুটে যাব, আউটপুটে গিয়ে স্ট্যান্ডার্ড এস্টিমেট এটা ক্লিক করব। তারপর স্কোয়ার মাল্টিপল কোরিলেশন আমার দরকার, রেসিডিউয়াল দরকার, মডিফিকেশন। এখানে থ্রেশহোল্ড হলো আমরা সবসময় 10% পর্যন্ত এরর কনসিডার করে থাকি, অর্থাৎ 10% পর্যন্ত অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে কি আছে একটা ফ্যাক্টর,
একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে। আচ্ছা, এটা রিগ্রেশন ওয়েট, একটা রিগ্রেশন ওয়েট। আমরা সবসময় রিগ্রেশন ওয়েটকে আমরা 1 কে একটা থ্রেশহোল্ড ভ্যালু ধরি, আমি রেফারেন্স ভ্যালু ধরি, আমি ক্যালকুলেশনটা করব। আচ্ছা, এখন দেখেন এরপরে যে জিনিসটা করতে হবে, এরপরে আমরা যাব হলো অ্যানালাইসিস। অ্যানালাইসিস করার ক্ষেত্রে যখন আমরা এখানে ক্যালকুলেট এস্টিমেট এখানে ক্লিক করব, তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করেন, প্রথমে যখন আমাদের কোনো ক্যালকুলেশন হয় নাই তখন একরকমের থাকবে, আর এই এরো চিহ্নটা হাইট হাইট থাকবে। যদি এই ক্যালকুলেশন আমি না করে থাকি, এরো চিহ্নটা যখন হাইট হয়ে ওপেন হয়ে যাবে, তাহলে বুঝতে হবে আমার ক্যালকুলেশনটা হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমরা ক্লিক করব, ভিউ আউটপুট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে মানগুলো দিচ্ছে, এই রেফারেন্স ভ্যালু 1 এর উপর ভিত্তি করে বাকি ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করছি, ফ্যাক্টর লোডিং যেগুলো আমরা বলি। এখন এই জিনিসগুলা আনস্ট্যান্ডার্ডাইজড অপশনে যখন থাকবে তখন এরকম হবে। আর আমরা যখন এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজড করে ফেলবো, স্ট্যান্ডার্ডাইজ এস্টিমেট করে ফেলবো, তখন দেখবো পয়েন্ট সবগুলো 1 এর নিচে আছে, সবগুলো 1 এর নিচে আছে। কোনো লোডিং যদি 1 এর উপরে হয়ে যায়, 1 এর উপর হয়ে যায়, তাহলে আমরা বুঝতে হবে এটা হলো আমাদের হাই হুড প্রবলেম। হাই হুড প্রবলেম, কোনো আইটেমের লোডিং যদি 1 এর উপরে থাকে, স্ট্যান্ডার্ডাইজ এস্টিমেট যখন ক্যালকুলেট করতেছেন হাইয়ের উপর 1 এর উপরে থাকে, তাহলে বুঝতে হবে এটা হাই হুড প্রবলেম। তখন এগুলোকে মিনিমাইজ করার জন্য আলাদা টেকনিক আছে, ওই টেকনিক অনুযায়ী মিনিমাইজ করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো ইনফরমেশন যেন 0.7 অথবা তার চেয়ে নিচে না থাকে, অথবা 0.7 এর কাছাকাছি হইলেও চলবে, খেয়াল রাখতে হবে এগুলো। আচ্ছা, এইগুলো হলো কোভিরিয়েন্স, এগুলো হলো এক একটা ভেরিয়েবলের সাথে এক একটা ভেরিয়েবলের যে রিলেশনশিপ, কোভিরিয়েন্সটা। আচ্ছা, এখন এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো, এটা তো আমাদের গেল ম্যানুয়ালি কিভাবে আমরা করব সেই জিনিসগুলা। হ্যাঁ, আমি জাস্ট এখন এখন আমি একটু বাইরে যেয়ে আমরা একটু এটাকে অনলাইন ইয়াতে করব, একদম সফটওয়্যার থেকে সরাসরি আমরা করতে চাই। সরাসরি করার জন্য আমি জাস্ট এই জিনিসটাকে একটু, আচ্ছা, সরাসরি করার ক্ষেত্রে আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের যে প্যাটার্ন ম্যাট্রিক্স, এই যে প্যাটার্ন ম্যাট্রিক্স ইএফ এর, এটাকে জাস্ট আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা ইয়াতে চলে আসবো, এমএস সফটওয়্যারে চলে আসবো। এমএস সফটওয়্যারে এসে আমরা প্লাগইনে এসে প্যাটার্ন ম্যাট্রিক্স মডেল বিল্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন লিখছি প্লিজ স্পেসিফাই আ ডাটা ফাইল টু কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডাটা ফাইলটা আমাদের দেখিয়ে দিতে হবে। যেমন এটা হলো আমাদের ডেস্কটপের থেকে, এইটা কোন জায়গায়, জাস্টিফাইড এমপি, এটাতে আমরা যাব, ওকেতে ক্লিক করব। এখন আমাদের বলতেছি যে এখানে আপনি কি করেন, পেস্ট the copied data from your spaces pattern matrix in the box. spaces pattern matrix থেকে যে জিনিসটা আমি কপি করলাম, এই যে প্যাটার্ন ম্যাট্রিক্স কপি করলাম, এই কপিকৃত প্যাটার্ন ম্যাট্রিক্সটা আমি এখানে এসে পেস্ট করে দিব। রাইট বাটনে ক্লিক করেন, এখানে পেস্ট করে দেন। এরপর ক্রিয়েট মডেলটা ক্রিয়েট হলো, সরাসরি হয়ে গেল। আমার এত কষ্ট করতে হলো না। যারা 24 অথবা হায়ার ভার্সন ব্যবহার করতেছেন তারাই কেবল এই অপশনটা আপনারা পাবেন, এই অপশনটা তারাই শুধুমাত্র পাবেন। এখানে জাস্ট ক্লিক করব, এখানে এসে কি করব, প্রত্যেকটার নাম দিয়ে দিব। এখন শুধু নাম দেব, জানার মোটিভেশন, আর এটার নাম দেব কি, এমপি। ওকে, এখন এটাকে জাস্ট আমি আমি কি করব, এটাকে সেভ করে রাখবো, সিএফএ ইনিশিয়াল হিসেবে আমি সেভ করে রাখবো। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সে অ্যানালাইসিস প্রপার্টিতে যাইতে হবে, গিয়ে আউটপুট অপশনে ক্লিক করব, ক্লিক করে এই অপশনগুলো
সিলেক্ট করে দিব, আর এখানে থ্রেশহোল্ড ভ্যালু আমরা 10 এটা দিয়ে দিব। ওকে, এরপর যে জিনিসটা করবো এরপর অ্যানালাইসিস পার্টে যাব, অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার পরে জাস্ট এই ইনফরমেশনটুকু পেয়ে গেলাম। ওকে, এখন যে জিনিসটা আমার করতে হবে সেটা হলো এই যে মডেলটা আমাদের বিল্ড হইলো, এই মডেলের মধ্যে থেকে, এই মডেলকৃত জিনিসের মধ্যে থেকে আমাদের এর ইন্টারনাল কনসিস্টেন্সি, এদের এদের রিলায়েবিলিটি, যেটাকে ইন্টারনাল কনসিস্টেন্সি আমরা বলি, দ্য ডাটার সরি মডেলের কনভার্জেন্ট ভ্যালিডিটি, ডাটার মডেলের ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি, এগুলো সব আমরা জিনিসগুলো ক্যালকুলেট করব। এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা কোথায় যাব, যেহেতু এখানে আবার বলে দিই, যেহেতু N24 ভার্সন আমি ব্যবহার করতেছি, সুতরাং এখানে কয়েকটা জিনিস আমাদেরকে এক্সটার্নাল, যেমন আমাদের আমরা যেরকম এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে বিভিন্ন অপশন ব্যবহার করে থাকি, অর্থাৎ অ্যান্ড্রয়েড সেটের মধ্যে কিছু আউটসাইড থেকে, কিছু প্লে স্টোর থেকে কিছু সফটওয়্যার ইনস্টল করতে পারি, এখানেও সেই তদ্রুপ কিছু প্লাগইন সফটওয়্যার আমাদের আছে, যেমন ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটি টেস্ট, তারপরে স্পেসিফাইড বায়াস টেস্ট, প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডার, তারপরে তারপরে মাল্টি না মডেল ফিট মেজারমেন্ট, এই যে HTMT অ্যানালাইসিস, যেটা ইন্ডিকেটর রিলায়েব, ইনডিরেক্ট ইফেক্ট, এই সমস্ত জিনিসগুলো আমরা আউটসাইড থেকে মডেল এই প্লাগইন সফটওয়্যারে স্টেট উইকিতে গিয়ে আপনি প্লাগইন সফটওয়্যার নিয়ে আপনি এখানে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, তো ওইটা আমি আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি কিভাবে প্লাগ ইন করতে হয় সেই সংক্রান্ত বিষয়গুলো। এখন আমাদের দরকার হলো, আমাদের এই যে মডেলটা বিল্ড আপ হলো, এই মডেলের ভ্যালিডিটি আমরা রিলায়েবিলিটি টেস্ট করব। ওকে, প্লাগ ইনে যাব, কোথায় যাব আবার দেখাচ্ছি, প্লাগ ইনে যাব, গিয়ে ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি টেস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আর আমার অন্য কোনো কাজ নেই, এটা অটোমেটিক তারা ক্যালকুলেট করবে। বলছে নো ভ্যালিডিটি কনসার্ন হিয়ার। এখানে আমি কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কম্পোজিট রিলায়েবিলিটি এফই ডাটা ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি আর কনভার্জেন্ট ভ্যালিডিটি মেজার করার জন্য আমরা এভি ক্যালকুলেটটা করে থাকি, আর এটা হলো ডাটার ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করার জন্য সিআর অর্থাৎ কম্পোজিট রিলায়েবিলিটি এবং ক্রোনবার্গস আলফা। ক্রোনবার্গস আলফা হলো ওল্ড মেথড, আর কম্পিউটার রিলায়েবিলিটি এটা হলো নিউ মেথড। আচ্ছা, দুইটাই অলমোস্ট সেম থিঙ্কিং। আচ্ছা, এটার শর্ত হলো এই পয়েন্টস সিআর এর শর্ত হলো, এখানে দেখেন আপনাদের হো বিন্টার, এই যে এইটা হ্যান্সলার, তারপর বিভিন্ন রাইটার, তারা এই যে দুইটা পেপার আছে, এই দুইটা পেপার আপনাদেরকে পড়তে হবে, পড়ে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, জিনিসগুলা বুঝে নিতে হবে। অর্থাৎ আমি বলে নেই, কম্পোজিট রিলায়েবিলিটির ভ্যালু 0.7 অথবা তার চেয়ে বেশি হতে হবে। এখানে আমরা দেখতে পাইতেছি 0.7 অথবা তার চেয়ে বেশি আছে। আচ্ছা, এবির ভ্যালু কত পাইছি, এবির ভ্যালু পাইছি কত, 0.684, 0.684, 0.713, এইগুলা ভ্যালু হলো 0.5 অথবা তার চেয়ে বেশি হইতে হবে, 0.5 অথবা তার চেয়ে বেশি হইতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এই অংশটুকু হলো, এই যে এখান থেকে কম্বিনেশন থেকে শুরু করে এই পর্যন্ত এই ম্যাট্রিক্সটা হলো, এটাকে আমরা বলি ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি। এগুলো হলো আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি। অর্থাৎ এবির ভ্যালুটাকে যদি আমি স্কোয়ার রুট করি, তাহলে এই ভ্যালুটা আমি পাবো। যেমন আমি ক্যালকুলেটরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, ক্যালকুলেটর আমি দেখিয়ে দিচ্ছি। 0.684 স্কোয়ার রুট কত আসছে, 0.827। দেখেন তো 0.827 আসছে না, 0.827, ঠিক আছে। অর্থাৎ এভিটিকে স্কোয়ার রুট করলে এই ভ্যালুটা পাওয়া যাবে, এই ভ্যালুটা পাওয়া যাবে, এই ভ্যালুটা পাওয়া যাবে, এই ভ্যালু এবং এই ভ্যালু পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি কি জিনিস। অর্থাৎ আমি একটা জিনিস খেয়াল করেন, কম্পেনজেশনের সাথে কম্পেনজেশনের রিলেশনশিপ কতটুকু, অর্থাৎ কোরিলেশন আসছে কতটুকু, 0.827, এবং এখানে এই কম্পেনজেশনের সাথে বাকি ভেরিয়েবলের যে রিলেশনশিপ, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশন উইথ কম্পেনজেশন, তার রিলেশনশিপটা হলো 0.228, 0.218, এরকম করে আছে,
0.868, অর্থাৎ এই ভ্যালুগুলা পয়েন্ট এই যে 2 এই যে জব কম্পেনসেশনের সাথে বাকিদের রিলেশনশিপ, বাকি ভেরিয়েবল ফ্যাক্টর গুলা যে রিলেশনশিপ, এই রিলেশনশিপ যেন 0.827 এর উপরে যেন না হয়। যদি হয় তাহলে বুঝতে হবে এখানে কমন মেথড বায়াসনেস আছে, কমন মেথড বায়াসনেস আছে। আমাদের ডাটাগুলোকে ইয়াগুলা ফ্যাক্টরিং গুলা ডিসক্রিমিনেন্ট হয়নি। অর্থাৎ আমি যদি চিন্তা করি, ধরেন আমি একটা বক্সের মধ্যে বা একটা মাঠের মধ্যে পাঁচটা বাচ্চার মাকে আমি ছেড়ে দিলাম, একজনকে কম্বিনেশন, আরেকজন জব স্যাটিসফ্যাকশন, একটা এরকম করে অর্গানাইজেশন কমিটমেন্ট, এরকম পাঁচটা ফ্যাক্টর, ধর পাঁচটা মা আমি ছেড়ে দিলাম, এবং তার সাথে সাথে বাচ্চাদেরকে আমি ছেড়ে দিলাম, ছাত্রদেরকে ছেড়ে দিলাম। যে তার বাচ্চা, সেই বাচ্চা তার মায়ের কাছে যাবে, সেই বাচ্চাগুলো তার মায়ের সাথে। এমন হইতে পারে কারো কোনো পূর্ব ইয়ার কারণে, সম্পর্কের কারণে কি হইতে পারে, কিছু বাচ্চা চলে যেতে পারে বন্ধুত্বের কারণে, কিছু বাচ্চা চলে যেতে পারে বিভিন্ন মায়েদের কাছে, আসলে ওরা ওই মায়ের সন্তান না। তখন এইগুলোকে আলাদা করে দিতে হবে। এই আলাদা করাটা, এই সিস্টেমটি হলো আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটির মূল উদ্দেশ্য। ঠিক আছে, আশা করা যায় আপনারা এই ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি বুঝছেন। আর এসটিএমটি অ্যানালাইসিস, এটার ক্ষেত্রে থ্রেশহোল্ড ভ্যালু আমরা বলছি 0.85 হলো স্ট্রিক্ট রুল, আর 0.90 এটা হলো আমরা লিবারেল ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি। অর্থাৎ এখানে দেখেন বাকিদের কম্পেনসেশনের সাথে বাকিদের রিলেশনশিপটা কি আসছে, অনেক কম আসছে। এখানে দেখেন 0.82, এই যে 0.228, 0.24, এগুলো প্লাস মাইনাস যখন করা হয়েছে তখন এরকম আসছে, মোটামুটি অলমোস্ট সেমই আসছে, এরকম করে আসে। অর্থাৎ এই ভ্যালুটা, এই যে ব্ল্যাক চিহ্ন যে ভ্যালুটা, এই ভ্যালুটা চেয়ে বাকি ভ্যালুটা কি আসছে, অনেক কম আসছে, এই ভ্যালুর সমান আসে নাই। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে দেয়ার ইজ নো ওয়ার্নিং ফর দিস HTML অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের মধ্যে কোনো কমন মেথড বায়াসনেস নাই। অর্থাৎ এক বাচ্চা অন্যের মায়ের কাছে চলে যায় নাই, যে অনাথ বাচ্চা অনাথের কাছে থেকে যাবে। হ্যাঁ, তারা অন্য কোনো জায়গায় তাদের রিহেব সেন্টারে দিয়ে দিতে হবে। আর বাকি যাদের সাথে রিলেশনশিপ আছে, যে সমস্ত বাচ্চারা এই মায়ের আন্ডারে আছে, তারা এই মায়ের কাছেই আসবে, অন্য কে আসবে না। যদি এমন হইতো যে এমপির সাথে রিলেশনশিপ, এখানে এই ভ্যালুটা 0.837, 0.83639, এটার পরিবর্তে যে 839 হইতো, তাহলে বোঝা যেত কম্পেনসেশনের সাথে কি আছে, এমপির কি আছে, কমন মেথড বায়াসনেস আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝি। ওকে, এখন আসেন ডাটার ডিসক্রিমিনেন্ট ডাটার ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি আমরা বের করলাম, রিলায়েবিলিটি ডিসক্রিমিনেবিলিটি আমরা বের করলাম। আরেকটা হলো সরাসরি আমাদের মডেল ফিট ইনফরমেশন বের করতে পারি, আমাদের মডেলটা ফিট হইলো কিনা এটা বের করতে পারি। এটা বের করার জন্য আমরা প্লাগইনে যাব, গিয়ে জাস্ট মডেল ফিট মেজার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এনশিওর করতেছে ডাজ ইওর ডাটা ফাইল হ্যাভ মিসিং ডাটা, আমরা লিখে দিচ্ছি নো, আমাদের কোনো এখানে মিসিং ডাটা নাই। আর এই মিসিং ডাটা নাই, এটার উপর ভিত্তি করে আমাদের মডেল ফিট ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিছে। সিএফআই এর ভ্যালু কত হইতে হবে, তার থ্রেশহোল্ড ভ্যালু কত, তার এস্টিমেটেড ভ্যালু কত পাইলাম, থ্রেশহোল্ড ভ্যালু কতটুকু, এবং আমাদের ইয়ে হইলো কিনা, আমাদের এই মডেল ফিট গুলো হইলো কিনা, মডেলটা ঠিক মতো বিল্ড হইলো কিনা, সেই ইনফরমেশনটুকু এখানে সবগুলো কমেন্ট আসছে এক্সিলেন্ট হয়েছে। ওকে, তো ওই জিনিসগুলা আবার এই যে জিনিসগুলো আসছে না, সিএফআই এর ভ্যালু, সিমেন্ট ভ্যালু, কাজ স্কয়ার উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ, কাজ স্কয়ারের সাথে তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে কত কত ভ্যালু হবে। অর্থাৎ এই 196.867 কে আমরা যদি 142 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই ভ্যালুটা পাবো। এটাকে আমরা বলি কাজ স্কয়ার উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম। সিমেন্ট হইলো কাজ স্কয়ার ভ্যালু, কাজ স্কয়ারের ভ্যালু, বাকি এটাকে ভাগ করলে আমরা 1 এই ডিগ্রিজ ফ্রিডম, অর্থাৎ কাজ স্কয়ার ডিগ্রিজ ফ্রিডম, এই ভ্যালুটা কি হইতে হবে 1 থেকে 3 এর মধ্যে থাকতে হবে, তাহলে এক্সিলেন্ট। কিন্তু 5 পর্যন্ত আমরা কনসিডার করে থাকি, সেটা ডিফারেন্ট একটা কেস। এটা আমি একটু পরে আমি আপনার মডেল ইয়ার মধ্যে অ্যানালাইসিস পার্টে, অর্থাৎ একটা রিসার্চ পেপার থেকে আমি এটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, এখন আসেন
আমরা যদি ইয়ে করতে চাই, সরাসরি যদি সব মডেল ফিট ইনফরমেশন যদি দেখতে চাই, তাহলে বা যে কোনো ভ্যালু আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ ভিউ টেক্সটে আমরা ক্লিক করব। ভিউ টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিউ টেক্সটের ইনফরমেশন গুলা এখানে চলে আসছে। আরেকটা সাব ফাইল তৈরি হয়েছে, অ্যামোস আউটপুট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ভিউ টেক্সটের ইনফরমেশন গুলো এখানে আমরা পেয়ে যাব। মডেল ফিট ইনফরমেশন ক্লিক করলে যে মডেল ফিট আগে থেকে বের করছি, আরএফআই, সিএফআই, এইগুলো সব জিনিস। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো অবস্থাতে মিসিং ইনফরমেশনের মধ্যে ক্লিক থাকে, তাহলে জিএফআই ক্যালকুলেট করতে, গুডনেস অফ ফিট ইন্ডেক্স জিএফআই ক্যালকুলেট হবে না। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এগুলো। কোনো অবস্থাতেই যেন এরকম না হয়। এখন দেখেন, মডেল ফিট ইনফরমেশনের মধ্যে জিএফআই, পিজিএফআই এগুলো সব আসছে। কিছুক্ষণ আগে এগুলো ছিল না। কারণ কি, যদি ডাটার মধ্যে কোনো মিসিং ইনফরমেশন যদি সে ট্রেস করতে পারে, মিসিং ইনফরমেশন আছে, তাহলে সে জিএফআই এবং জিএফআই, পিজিএফআই এগুলো ক্যালকুলেট হবে না। ওকে, তাহলে এটা তো আমরা বুঝছি। আরএমআর ভ্যালু, অর্থাৎ এরর ভ্যালু কতটুকু, 0.029, এটা যদি 0.08 এর নিচে থাকে তাহলে আমাদের জন্য ভালো। জিএফ এর ভ্যালু 0.90 উপরে থাকলে হবে, জিএফআই অলসো 0.90 এর উপরে থাকতে হবে, সিএফএ এর ভ্যালু 0.90 এর উপরে থাকতে হবে, 0.95 এর উপরে থাকলে এক্সিলেন্ট হবে। আচ্ছা, এরপরে আমাদের আরএম এসিএ, এর ভ্যালু 0.9, 0.08 অথবা তার চেয়ে কম থাকতে হবে। পি ক্লোজ এর ভ্যালু 0.05 অথবা তার চেয়ে বেশি থাকতে হবে। এই সংক্রান্ত ইনফরমেশন সবগুলো লাগবে না, এই সমস্ত ইনফরমেশন গুলো আমাদের লাগবে। এখন আসেন এস্টিমেটে এসে আমরা কি দেখতে পাইতেছি। এস্টিমেটে আমরা দেখতে পাইতেছি প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে প্রত্যেকটা ভেরিয়েবলের যে রিলেশনশিপটা, হ্যাঁ, এটা রিলেশন এস্টিমেটেড ভ্যালু কত পাইলাম, তারপরে তার থ্রেশহোল্ড ভ্যালু কতটুকু পাইলাম, ক্রিটিক্যাল রেশিও, বলে এই ভ্যালুটাকে যদি এটা দিয়ে ভাগ করি তো এটা ক্রিটিক্যাল রেশিও বের হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 0.916 কে ভাগ করব 0.047, ওকে, 19.449, 19.48 অলমোস্ট। কারণ এগুলো অনেক দশমিক টশমিক আছে, তো এগুলো নিয়ে হিসাব করে তারা এইটুকু ক্যালকুলেশন করে, অর্থাৎ 19 পয়েন্ট। ক্রিটিক্যাল ভ্যালু, অর্থাৎ ক্রিটিক্যাল যে রেশিওটা, এই রেশিওটা ক্রিটিক্যাল রেশিওটা 1.96 অথবা তার চাইতে বেশি হতে হবে, তাহলে বোঝা যাবে এটাকে আমাদের সিগনিফিকেন্ট কি আইটেম, এটা সিগনিফিকেন্ট আইটেম। কোন অবস্থায় যদি যদি এটা কোনোটার মধ্যে যদি এরকম হয় যে ইনসিগনিফিকেন্ট রেজাল্ট আসছে, যেমন এখানে যদি আমরা পাইতাম 1.85, তাহলে এটি ইনসিগনিফিকেন্ট, তাহলে এই আইটেমটাকে মডেল থেকে আমাদের কি করতে হতো, বাদ দিয়ে দিতে হবে। ওই আইটেমটাকে মডেলের মধ্যে থেকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই ফ্যাক্টরটা, এই আইটেমটা এই ফ্যাক্টরের অধীন না, অন্য কোনো ফ্যাক্টরের অধীন, সেই জিনিসগুলা আসবে। ওকে, তারপরে স্ট্যান্ডার্ডাইজড রিগ্রেশন ওয়েট এই ভ্যালুগুলো আমরা পেলাম। আচ্ছা, আরেকটা জিনিস হলো আপনাদের মডিফিকেশন ইন্ডেক্সের মধ্যে খেয়াল করে দেখেন, এখানে E3 এবং E4 এই দুইটার মধ্যে কোভেরিয়েন্স আছে, আর E2 এবং E3, তাহলে আসলে আমরা E3 এবং E4 এই দুইটাকে এই দুইটার মধ্যে আমরা একটা কোভেরিয়েন্স দিয়ে দেখি আমার মডেল ফিট ইনফরমেশনটা ভালো আসে কিনা। ওকে, ক্লিক করব এখানে। এইটা করার ক্ষেত্রে আমরা এই এরর কোভেরিয়েন্সটা দিব, তো এর সাথে E3 এবং E4 এই দুইটার সাথে আমাদের একটা রিলেশনশিপ আছে, একটা কোভিনেন্স আছে। ওকে, এখন আবার ক্যালকুলেশন আবার ক্লিক করব। এখন দেখেন আরেকটু কমছে, সিএমএন ভ্যালু মোটামুটি আরেকটু কমছে, জিএফআই সব বাড়ছে, পি ক্লোজটা কি হয়েছে, অলমোস্ট ওয়ান এর কাছাকাছি আসছে। বেশ ভালো। মডিফিকেশন ইন্ডেক্স নাই, মডিফিকেশন ইন্ডেক্সের মধ্যে ক্লিক করব, এখানে আমাদের কোনো মডিফিকেশনের দরকার নাই, সবকিছু ওকে হয়ে গেছে। ওকে, তো এইটুকু হলো আমাদের ইএফএ থেকে যদি সিএফএ করতে চাই, তাহলে আমরা এইভাবে আমরা এই কাজগুলো করব। এখন প্রশ্ন হলো, আমরা যদি ইএফএ থেকে সিএফএ করলাম এবং সিএফএ থেকে যদি আমরা
চিন্তা করলাম যে আচ্ছা আমি একটু ইয়ে করব, আমি একটু ওই যে এই স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করব, কিভাবে সেটা হইতে পারে। জাস্ট আমি একটু টেনে নিচ্ছি, কাছাকাছি নিচ্ছি, কারণ বেশ কিছু জিনিস এইটা হলো আমাদের মিডিয়েটর। ও সরি, এই কম্পেনসেশনটা হলো আমাদের মিডিয়েটর। আর এটা ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্টর হলো আমাদের এমপি। ওকে, আমরা একটু ল্যান্ডস্কেপ করে নিই, একটা পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করে নিই, তাহলে আমি খুব সুন্দর করে মডেলটা অঙ্কন করতে পারবো। এখন আমাদের কার সাথে কার সম্পর্ক এটা আমি দেখাবো। এর সাথে এর সম্পর্ক, এখান থেকে টেনে এখানে যখন আসবো তখন এখানে সবুজ রঙের একটা সিগন্যাল দিবে, এর মানে হলো এটা কানেক্ট হবে, হওয়ার উপযুক্ত, দিয়ে দেবো, জাস্ট ছেড়ে দেবো। ওকে, ওকে, এই তো আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং হয়ে গেল। এখন আমরা জাস্ট এটার নাম দিব, রিনেম দিব, সেভ এস এসইএম অ্যানালাইসিস, এটা বক্সের মধ্যে দেখা যাবে, হ্যাঁ, যেখানে আমাদের ইনফরমেশন গুলো আছে। ওকে, এখন এইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা অন কাইন্ড অফ ডিপেন্ডেন্ট, মিডিয়েটর অলসো অন কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমাদের কি করতে হবে, এগুলোর এরর টার্ম দিতে হবে। এরর টার্ম দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এগুলোকে আনঅবজার্ভ ভেরিয়েবল দিতে হবে। ওকে, আনঅবজার্ভ ভেরিয়েবল দেওয়া হয়ে গেল। এখন আমাদের সেভ, আগের মতোই আউটপুট যা আছে এভাবেই থাকবে, সব থাকবে। ওকে, এখন দেখেন এই তো আমাদের এসইএম বা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, সিএফএ থেকে এইটা কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন আপনারা দেখতে পাইতেছেন যে আমরা কি করলাম, সিএফএ থেকে কিভাবে ইএফএটা করতে পারলাম, কিভাবে অ্যানালাইসিস গুলো করলাম, এই সংক্রান্ত বিষয়গুলো আপনি দেখেন দেখিয়ে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে এখান থেকে ভ্যালিডিটি মেজার করবেন, এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এসইএম থেকে কখনো ভ্যালিডিটি মেজার করা যায় না, কিন্তু মডেল বিল্ডিং এ ইনফরমেশন পাওয়া যায়। মডেল বিল্ডিং ইনফরমেশন ঠিকই আছে, কোনো দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো চেঞ্জ এখানে আমাদের আসেনি। সুতরাং এখান থেকে আমরা কি করতে পারবো, আউটপুট বক্সে গিয়ে আউটপুটটা আমরা নিয়ে নিতে পারবো। আউটপুট বক্সে গিয়ে আমরা আউটপুট নিতে পারবো। আউটপুট বক্স, এখান থেকে আমরা কি করতে পারবো, আউটপুটটা নিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা কোন জিনিসটা নিব, এই রিগ্রেশন ওয়েট থেকে আমরা এই পর্যন্ত ইনফরমেশনটা নিব। এইটাই হলো, এখানে আমরা কি দেখতে পাইতেছি, জব স্যাটিসফ্যাকশন এর কম্পেনসেশন রিলেশনশিপটা পজিটিভ এবং এটা সিগনিফিক্যান্ট, যেহেতু পি ভ্যালু কি আসছে 0.05 এর নিচে আসছে। আর এটা হলো কি, কমিটমেন্টের সাথে ওসি যে রিলেশনশিপ নিয়ার অ্যাবাউট সিগনিফিক্যান্ট। আর এক্সটার্নাল মোটিভেশন নাই, অর্গানাইজেশন কমিটমেন্টের সাথে এক্সটার্নাল মোটিভেশন নাই, কিন্তু জব স্যাটিসফ্যাকশনের সাথে এমপি রিলেশনশিপ আছে, কম্পেনসেশনের সাথে জব স্যাটিসফ্যাকশন সম্পর্ক নাই, কিন্তু বাকিদের সাথে সম্পর্ক আছে। এই জিনিসগুলো আমাদের এখান থেকে আমরা পাবো, এখান থেকে কপি করে নিয়ে ওয়ার্ডে নিয়ে বসিয়ে এগুলোকে এডিট করে আমি কি করতে পারবো, প্রেজেন্ট করতে পারবো। তো আশা করি আপনারা যেটুকু আপনাদেরকে দেখানো হইলো
আমরা কিভাবে ইএফএ থেকে সিএফএ করব, দেন এখান থেকে স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং আমরা কিভাবে করব, সেই সংক্রান্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, এর পরবর্তী সময় যখন আসবো তখন ওইখানেই আমরা মিডিয়েটিং ইফেক্ট, মডারেটিং ইফেক্ট, মাল্টি গ্রুপ অ্যানালাইসিস, ইন্টারাকশন ইফেক্ট, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে খোলাখুলি কথা বলবো। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আর বেসিক্যালি এই ভিডিওটা দেখতে থাকেন, দেখে নিজের মধ্যে থেকে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর যদি কনফিউশন না থাকে তো অবশ্যই আপনাদের জীবন সুন্দর হোক, রিসার্চের সাথে থাকেন। আরেকটা হলো আমার একটা পেজ আছে, রিসার্চ ফর বাংলাদেশি রিসার্চার। এই পেজের সাথে আমরা প্রত্যেকে সংযুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করি। ওইখানে সমস্ত ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়া হবে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে একটু বলার দরকার ছিল, আমি একটু জাস্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই ইনফরমেশন গুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে একটু বলে দেওয়ার দরকার। তাহলে আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনারা একটু অপেক্ষা, আপনাদের জন্য এই এই প্র্যাকটিসটা বা এই ব্যাপারটা আপনাদের এইভাবে যদি আপনারা করতে পারেন, আশা করা যায় আপনাদের জন্য ভালো হবে। ওকে, এখানে আপনাদের একটা একটা আমাদের ব্যাপার, একটা অর্গানাইজেশন কমিটমেন্টের সাথে অর্গানাইজেশন হিউম্যান অ্যাট্রিবিউটস অ্যান্ড সেলস পারসন সেলসফুল পারফরমেন্স, এটা নিয়ে আমি কাজ করেছিলাম। সেই ইনফরমেশনটা এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা তো আমাদের ইএফ এর মধ্যে কি হয়েছে না হয়েছে, প্যাটার্ন ম্যাট্রিক্স কি হয়েছে না হয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলো আসবে। ইএফ এর মধ্যে থেকে টোটাল ভেরিয়েন্স, পার্সেন্টেজ অফ দ্য ভেরিয়েন্স, কিউমুলেটিভ, এই সংক্রান্ত ইনফরমেশন গুলো থাকবে। আর এখানে আমরা এই যে রেজাল্ট অফ মেজারমেন্ট মডেল, আমি যে জিনিসটা করছি সেটা হলো আমরা বলি কি মেজারমেন্ট মডেল। আচ্ছা, এই এখানে আর স্যার স্ট্যান্ডার্ডাইজ রিগ্রেশন, ও আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে একটু বলে দেওয়া দরকার, স্ট্যান্ডার্ড রিগ্রেশন ওয়েটটা কিভাবে আপনি বের করবেন। ওকে, স্ট্যান্ডার্ড রিগ্রেশন রেসিডুয়াল, এটা যদি আমরা বের করতে চাই, যেমন আপনাদের কিছুক্ষণ আগে বললাম, সেটা হলো কি আমাদের স্ট্যান্ডার্ডাইজ রুট মিন স্কোয়ার রেসিডুয়াল, .05 আমরা পেয়েছিলাম। কিন্তু কোডেকের মধ্যে, ব্রাউনের মধ্যে এটা কি হবে, আহ, এটা পয়েন্ট, হ্যাঁ, এই যে কোডেকের মধ্যে কি হবে, ব্রাউন কোডেক 1993-তে বলছে যে 0.08 অথবা তার সাথে কম হইতে হবে স্ট্যান্ডার্ড রুট মিনস রেসিডুয়াল, হ্যাঁ, রুট মিনস রেসিডুয়াল, এই ভ্যালুটা হইতে হবে। আর এটি কিভাবে ক্যালকুলেট করবেন সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে আমরা সিএফ এ যখন থাকবো তখন, অর্থাৎ মেজারমেন্ট স্কেলে যখন থাকবো তখন প্লাগ ইনে আইসা স্ট্যান্ডার্ডাইজ রুট মিন স্কোয়ার, রুট মিনস রেসিডুয়াল এখানে এসে এখন আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন দিব, ক্যালকুলেশন দিলে এখানে মান চলে আসবে, এই মান চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারবো, আবার দেখাচ্ছি। প্লাগইনে যাবেন, গিয়ে স্ট্যান্ডার্ডাইজড রুট মিন রেসিডুয়ালে ক্লিক করবেন। এটা আগে থেকে ইয়ে আছে, এটা আগে থেকে অ্যানালাইসিস করে দেওয়া আছে। ওকে, এভাবে আপনারা কি করবেন, এইখানে এই যে গুডনেস অফ ফিট ইন্ডেক্স, হ্যাঁ, হ্যানকোভার কি বলছে, তারপরে বেন্টার কি বলছে, সিএফ এর ক্ষেত্রে, জিএফ এর ক্ষেত্রে, এগুলো বলতে হবে। আর কমন মেথড বায়াসনেস, এইগুলো বলতে হবে। এরপরে এটা হলো আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, এটা হলো আমাদের কি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। এই অংশটুকু আপনারা কি করবেন, হাইপোথিসিস দিবেন, এই ভেরিয়েবল রিলেশনশিপ দিবেন, বাকি দিবেন, এবার দিয়ে আপনারা কি করবেন, আপনাদের কাজটা কমপ্লিট করবেন। আশা করা যায় এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, অনেক ভালো হবে যদি আপনারা বুঝে থাকেন।
তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী কোনো এক ভিডিওর মধ্যে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার জীবন সুন্দরময় হোক। অমিক্রন থেকে, ভাইরাস থেকে আপনারা আপনারা বেঁচে থাকেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।